আজ আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করছি যাকে ভারত জুড়ে প্রায় সবাই চেনেন, শ্রদ্ধা করেন, ডক্টর এপিজে আব্দুল কালাম। আমাদের হাতে একটা জীবনী আছে, এপিজে আব্দুল কালাম, এক অনুপ্রেরণাময় জীবনগাথা। এখান থেকেই আমরা তার জীবনের কিছু বিশেষ দিক বোঝার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হলো এই জীবনীতে যেভাবে দেখানো হয়েছে তার ওই সাধারণ অবস্থা থেকে দেশের একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হয়ে ওঠা যাত্রাপথটা দেখা, আর অবশ্যই তার জীবন থেকে কি শিখতে পারি সেটা জানা। সত্যি রামেশ্বরমের সেই ছেলেটার কথা ভাবলে অবাক হতে হয়। খুব ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতে হতো পরিবারকে সাহায্য করার জন্য। ভাবা যায় এই জীবনীতেও তো সেই দিনগুলোর কথা বেশ জোর দিয়েই বলা আছে। একদম চরম দারিদ্র্য ছিল, কিন্তু পড়াশোনার প্রতি তার যে জেদ সেটা কিন্তু দমানো যায়নি। জীবনীতে আছে না, কেরোসিন ল্যাম্পের আলোয় পড়াশোনা করতেন আর স্বপ্ন দেখতেন আকাশে ওড়ার। হ্যাঁ হ্যাঁ। যদিও সেই ভারতীয় বায়ুসেনার পাইলট পরীক্ষায় তিনি সফল হননি, ৮ জনের মধ্যে নবম হয়েছিলেন। ও আচ্ছা। এই ব্যর্থতাটা হয়তো অন্য দিকে নিয়ে গেল তাকে, হয়তো এটা একরকম ভালোই হয়েছিল। ঠিক, ব্যর্থতা যে শেষ কথা নয় সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। জীবনীটা পড়লেও বোঝা যায় কিভাবে উনি ওই ধাক্কাটা সামলেছিলেন। এরপর শুরু হলো তার বিজ্ঞানী হয়ে ওঠার পথ, তাই তো? পদার্থবিদ্যা আর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, প্রথমে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আর তারপর আইএসআরও, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক, আইএসআরওতে তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভারতের প্রথম যে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3, হ্যাঁ SLV-3, সেটার প্রধান ছিলেন তিনি। ১৯৮০ সালে ওটা সফল হলো, আর ভারতের মহাকাশ গবেষণায় সেটা একটা বিশাল পদক্ষেপ ছিল। জীবনীতে ওই প্রজেক্টের সময়কার চ্যালেঞ্জগুলোর কথা আর তার লিডারশিপের কথা খুব ভালোভাবে লেখা আছে। আর এরপরেই তো তিনি মিসাইল ম্যান হিসেবে পরিচিত হলেন, তাই না? ঠিক তাই। অগ্নি, পৃথ্বী, এই মিসাইলগুলো তার নেতৃত্বেই তৈরি হয়। এগুলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে যে কতটা শক্তি জুগিয়েছে, নিঃসন্দেহে। সেজন্যই তো মিসাইল ম্যান নামটা। পরে ২০০২ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হলেন, ১১তম। দেশের প্রথম বিজ্ঞানী রাষ্ট্রপতি, আর অবিবাহিতও ছিলেন। হ্যাঁ, প্রথম অবিবাহিত রাষ্ট্রপতিও। আর রাষ্ট্রপতি ভবনকে তিনি সাধারণ মানুষের জন্য অনেক সহজ করে তুলেছিলেন, প্রায় যেন জনগণের ভবন হয়ে উঠেছিল সেটা। ছাত্রদের খুব উৎসাহ দিতেন তিনি, স্বপ্ন দেখতে বলতেন। ওনার ওই বিখ্যাত কথাটা মনে পড়ছে, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো। হ্যাঁ, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। একদম। এই কথাটা যেন তার পুরো জীবনটাকে, এই জীবনীটার পাতায় পাতায় অনুভব করা যায়। আর ওনার বইগুলো, উইংস অফ ফায়ারের মতো বই, কত লক্ষ লক্ষ মানুষকে যে আজও পথ দেখায়। ২০১৫ সালে শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় উনি প্রয়াত হন। কিন্তু এই জীবনী থেকে যে শিক্ষাগুলো আমরা পাই সেগুলো আজও খুব প্রাসঙ্গিক। যেমন ধরুন, ব্যর্থতাকে ভয় না পাওয়া, বরং সেটাকে একটা সুযোগ হিসেবে দেখা, বড় স্বপ্ন দেখা, আর তার জন্য কঠোর পরিশ্রম করা, আর জীবনযাপনে ওই সরলতা, নম্রতা ওটা বজায় রাখা। সবচেয়ে বড় কথা হলো, এই জীবনীটাই এটাই দেখায় যে একজন সাধারণ মানুষও শুধু কাজের প্রতি নিষ্ঠা দিয়ে, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে অসাধারণ হয়ে উঠতে পারে। তাহলে এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে পরিস্থিতি যাই হোক না কেন, নিজের উৎস যাই হোক, যদি দৃঢ় সংকল্প থাকে আর পরিশ্রম করার মানসিকতা থাকে, তাহলে যে কোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। ডক্টর কালামের জীবন তো সেটাই বারবার প্রমাণ করে। এই জীবনীটাতেও সেটাই স্পষ্ট। আর একটা জিনিস ভাবার আছে, কিন্তু তার এই শিক্ষাগুলো, ব্যর্থতাকে মেনে নেওয়া, স্বপ্নের পিছনে ছোটা, একদম সরল জীবনযাপন করা, আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে পৃথিবী, এত জটিল হয়ে যাচ্ছে সব, এই সময় দাঁড়িয়ে এই নীতিগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা? এগুলোকে আমরা নিজেদের জীবনে বা হয়তো বৃহত্তর ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি? এই জীবনীটা পড়ার পর এই প্রশ্নটা কিন্তু মনে থেকে যায়।